সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি কাউসার সালমা, রাজধানী আইডিয়াল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রভাষক। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের অধ্যায় 1। অধ্যায়ের নাম হচ্ছে প্রাক ইসলামী আরব। এই অধ্যায় থেকে আজকে আমি আলোচনা করব ইসলাম পূর্ব যুগে বা প্রাক ইসলামী যুগ বা আইয়ামে জাহিলিয়া যুগে আরবের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল তা নিয়ে। প্রিভিয়াস দুটি লেকচারে আমি আলোচনা করেছি আইয়ামে জাহিলিয়া যুগে আরবের রাজনৈতিক অবস্থা, আরবের সামাজিক অবস্থা ও ধর্মীয় অবস্থা নিয়ে। এরই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব অর্থনৈতিক অবস্থা ও সাংস্কৃতিক অবস্থা নিয়ে। তাহলে চলো আজকের আলোচনা আমরা শুরু করি। আজকে প্রথমে আমি আলোচনা করব ইসলাম পূর্ব যুগে আরবের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল তা নিয়ে। আমরা ইসলাম পূর্ব যুগে আরবের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং আরববাসীর পেশা কিরূপ ছিল সে সম্পর্কে জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে প্রাক ইসলামী যুগে আরবের ভৌগোলিক পরিবেশ কেমন ছিল। কারণ প্রাক ইসলামী যুগে আরবের ভৌগোলিক পরিবেশ, আরব অধিবাসীদের পেশা নির্বাচন এবং আরবের অর্থনৈতিক অবস্থা কিরূপ হওয়া উচিত সে বিষয়ে নিয়ামকের ভূমিকা পালন করেছে। আমি প্রথমেই বলেছিলাম ভূপ্রাকৃতিক তারতম্য অনুযায়ী আরবের অধিবাসীরা দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে হচ্ছে শহরবাসী আরব এবং দ্বিতীয় ভাগে হচ্ছে মরুবাসী যাযাবর বেদুইন। শহরবাসী আরবদের যেহেতু অর্থনৈতিক অবস্থা সচ্ছল ছিল, সে তুলনায় মরুবাসী যাযাবর বেদুইনদের আর্থিক অবস্থা মোটেও সচ্ছল ছিল না। যদিও অবস্থানগত কারণে সকল শহরবাসী আরবদের অবস্থান যে ভালো ছিল তাও কিন্তু নয়। অপরদিকে মরুবাসী যাযাবর বেদুইনরা ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য জীবনযাপন করত। তারা কঠোর পরিশ্রম করে প্রতিকূল আবহাওয়ায় জীবন ধারণ করত। এখন আমি ইসলাম পূর্ব যুগে আরবের অর্থনৈতিক অবস্থার বর্ণনা করতে গিয়ে তোমাদেরকে বলবো যে প্রাক ইসলামী যুগে আরবের অধিবাসীরা জীবিকা নির্বাহের জন্য কি কি পেশাকে তাদের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিল। প্রথমে তোমরা দেখো, আমি এখানে লিখেছি ব্যবসা বাণিজ্য। ইসলাম পূর্ব যুগে বা প্রাক ইসলামী যুগে শহরবাসী আরবদের প্রধান পেশা ছিল ব্যবসা বাণিজ্য। কারণ মক্কা ছিল এই সময় বহির্বাণিজ্যের প্রধান কেন্দ্র, অর্থাৎ মক্কাকে কেন্দ্র করে সকল বৈদেশিক বাণিজ্যগুলো সম্পাদন করা হতো। মক্কার অবস্থান ছিল উত্তর ও দক্ষিণ ভারতের বাণিজ্য পথে। আমি আবারও বলছি, উত্তর ও দক্ষিণ ভারতের বাণিজ্য পথে মক্কার অবস্থান হওয়ায় মক্কা থেকে সকল বৈদেশিক বাণিজ্যগুলো সম্পাদন করা হতো। মক্কা থেকে সিরিয়া, মিশর, পারস্য এমনকি ভারতীয় উপমহাদেশের সাথেও বৈদেশিক লেনদেন হতো। যেহেতু মক্কায় বিখ্যাত একটি বংশ ছিল, সেই বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ, এবং এই কুরাইশ বংশ ছিল ব্যবসায়ী সম্প্রদায়, এবং এই কুরাইশ বংশ মক্কায় বহির বাণিজ্যের মাধ্যমে সম্পদশালী হয়ে ওঠে। আমরা কুরাইশ বংশের বিখ্যাত হযরত আবু বকর রাদিয়াল্লাহু ও হযরত উসমান রাদিয়াল্লাহু এর কথা জানি, যারা ছিলেন তৎকালীন সময়ে বিশিষ্ট ও স্বনামধন্য ব্যবসায়ী। এছাড়াও ব্যবসায়িক ক্ষেত্রে নারীদেরও অবদান ছিল। আমরা বিবি খাদিজার কথা বলতে পারি, যিনি একজন স্বনামধন্য নারী ব্যবসায়ী ছিলেন। তার মানে আমরা বুঝতে পারি যে শহরবাসী আরবদের প্রধান পেশা ছিল ব্যবসা বাণিজ্য, এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই তারা কি করত, জীবিকা নির্বাহ করত। পরের পয়েন্টে তোমরা দেখো, পরের পয়েন্টে হচ্ছে পশুপালন ও পশু শিকার। যেহেতু আমি বলেছি যে ভূপ্রাকৃতিক তারতম্য অনুসারে আরবের অধিবাসীরা দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে শহরবাসী আরব এবং দ্বিতীয় ভাগে অবস্থান হচ্ছে কাদের, মরুবাসী যাযাবর বেদুইনদের। মরুবাসী যাযাবর বেদুইনরা কষ্টসাধ্য জীবনযাপন করত এবং কঠোর পরিশ্রম করে প্রতিকূল পরিবেশে তাদেরকে জীবিকা নির্বাহ করতে হতো। এবং মরুবাসী যাযাবর বেদুইনদের প্রধান পেশা ছিল পশুপালন ও পশু শিকার। তারা পশুপালন করে জীবিকা নির্বাহ করত। দেখা যেত পশুর জন্য তৃণভূমি ও পানীয় জলের সন্ধান করতে করতে তারা এক স্থান থেকে অন্য স্থানে গমন করত। যে স্থানে তারা দেখত যে
তৃণভূমি রয়েছে এবং পানীয় জল রয়েছে, তারা সেই স্থানে বসতি স্থাপন করত। পরবর্তী সময় ওই স্থানে যদি পানীয় জল ফুরিয়ে যেত, তারা অন্য স্থানে গিয়ে বসতি স্থাপন করত। এই জন্যই বলা হয় যে মরুবাসী বেদুইনরা যাযাবর জীবন পদ্ধতি বেছে নিয়েছিল। যাযাবর জীবন পদ্ধতি বলতে আমি বুঝাচ্ছি যে তারা কখনো এক জায়গায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেনি। তারা পশুপালনের নিমিত্তে পশুর জন্য যে স্থানে তৃণভূমি পেত এবং পানীয় জল পেত, তারা সেখানেই বসতি স্থাপন করত। এছাড়াও মরুবাসী যাযাবর বেদুইনরা পশু শিকার করেও তাদের জীবিকা নির্বাহ করত। এরপরে পয়েন্টটি দেখো, সুদ ব্যবসা। সুদ ব্যবসা সবচেয়ে বেশি প্রচলিত ছিল শহরের অধিবাসীদের মধ্যে, এবং শহরের অধিবাসীদের মধ্যে বিশেষ করে যারা ধনী সম্প্রদায় ছিল এবং ইহুদি সম্প্রদায় ছিল, তাদের মধ্যে এই সুদ প্রথা বা কুশিত প্রথাটি প্রচলিত ছিল। সুদ প্রথার যে নিয়মটি ছিল সেটি হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ গ্রহণকারী যদি সে ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে কি হতো, চক্রবৃদ্ধি হারে সেই সুদ বৃদ্ধি পেতে থাকতো এবং ঋণ গ্রহণকারী তার সর্বস্বান্ত হারাতো। পরবর্তীতে দেখা যেত যে ঋণ গ্রহণকারী তার স্ত্রী ও সন্তানকে মহাজনের দাস দাসীতে রূপান্তরিত করতে বাধ্য হতো। তার মানে আমরা কি বুঝলাম, যে ইহুদি সম্প্রদায়ের মধ্যে এই কুশিত প্রথাটি প্রচলিত ছিল এবং সুদ একটি নির্দিষ্ট সময়ে যদি সেটি পরিশোধ করতে না পারত, চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে ঋণ গ্রহণকারী তার সর্বস্বান্ত হারাতো। এরপরের পয়েন্টটি হচ্ছে লুট তরাজ। আমি একটু আগে বলেছি যে মরুবাসী যাযাবর বেদুইনরা তাদের জীবিকা নির্বাহের জন্য পশুপালন ও পশু শিকার করত। আবার এক শ্রেণীর বেদুইন ছিল যারা আর্থিক সচ্ছলতার অভাবে জীবিকার তাগিদে তারা লুণ্ঠন বা লুটতরাজকে তাদের প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছিল এবং এই লুটতরাজকে তারা মর্যাদাপূর্ণ পেশা হিসেবে মনে করত। অনেক সময় দেখা যেত পণ্যবাহী কাফেলাকে তারা আক্রমণ করছে। আবার অনেক সময় আমরা দেখেছি যে বৈদেশিক যে বণিকরা তাদের যে মালামাল নিয়ে আসতো, সেই মালামালকে লুণ্ঠন করত মরুবাসী যাযাবর বেদুইনরা। এছাড়াও পার্শ্ববর্তী গ্রামে বা পার্শ্ববর্তী এলাকায় হামলা করে সেই স্থানে লুণ্ঠন বা লুটতরাজ করার মাধ্যমেও মরুবাসী যাযাবর বেদুইনরা ইতিহাসে পরিচিত হয়ে আছে এবং তারা একে কি মনে করত, একে মর্যাদাপূর্ণ পেশা হিসেবেই মনে করত। এরপরের পয়েন্ট হচ্ছে কৃষি। প্রাক ইসলামী যুগে আরবের অধিবাসীরা কৃষি কাজ করেও জীবিকা নির্বাহ করত। যদিও মক্কা থেকে মদিনা ছিল উর্বর ভূমি, সেজন্য মদিনাকে কেন্দ্র করেই কৃষির ব্যাপক বিস্তার ঘটেছিল। মদিনায় বনু নাজির ও বনু কুরাইজা গোত্রের যে তারা কি করেছে, তারা কৃষি কাজ করে তারা জীবিকা নির্বাহ করত। এছাড়াও আমরা দেখি যে তায়েফে এবং ইয়েমেনে প্রচুর উর্বর ভূমি থাকায় সেখানেও প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা হতো। তায়েফে যে সকল ফসল উৎপাদিত হতো তার মধ্যে উল্লেখযোগ্য ছিল খেজুর, কলা, আঙ্গুর, ডুমুর এবং জলপাই। অপরদিকে মদিনায় আমরা দেখেছি যে খেজুর ও গম ছিল তাদের প্রধান উৎপাদিত ফসল। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রাক ইসলামী যুগে অধিবাসীরা কৃষিকাজ করেও জীবিকা নির্বাহ করত এবং তারা প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করত। সর্বশেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে শিল্প। প্রাক ইসলামী যুগে ধর্মীয় অবস্থার বর্ণনা করতে গিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে পৌত্তলিকতার যুগ বলে একটি ধর্মীয় সম্প্রদায়রা তারা কি করত, তারা দেবদেবীর উপাসনা করত। যেহেতু দেবদেবীর উপাসনা করত, সেই জন্য সেই সময় একদল অধিবাসী ছিল, তারা কি করত, তারা প্রচুর পরিমাণে দেবদেবী তৈরি করত, পাথরের তৈরি মূর্তি তারা তৈরি করত এবং সেগুলো বিক্রি করত। সে সময় তারা খুবই জনপ্রিয় একটি সম্প্রদায় ছিল। এছাড়াও প্রাক ইসলামী যুগে অস্ত্র তৈরি শিল্প যেমন বিকশিত হয়েছে, ঠিক তেমনি ক্ষুদ্র শিল্প বিকশিত হয়েছে।
প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ প্রাক ইসলামী যুগে আরবের অর্থনৈতিক অবস্থা নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আরবের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি কি বললাম, যে শহরবাসী আরবরা কি কি পেশায় নিয়োজিত ছিল, অপরদিকে মরুবাসী যাযাবর বেদুইনরা কি কি পেশায় নিয়োজিত ছিল, পাশাপাশি তারা অন্য কি কি পেশায় নিয়োজিত ছিল, এই সকল বিষয় আলোচনা করার মাধ্যমে আমরা আরবের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা হলেও ধারণা লাভ করতে সক্ষম হই। এখন আমি ইসলাম পূর্ব যুগে আরবের সাংস্কৃতিক অবস্থা নিয়ে আলোচনা করব। আরবের সাংস্কৃতিক অবস্থা নিয়ে আলোচনা করতে গেলে প্রথম যে পয়েন্ট নিয়ে আমাকে আলোচনা করতে হবে সেটি হচ্ছে সৃজনশীল প্রতিভা। ইসলাম পূর্ব যুগে বা প্রাক ইসলামী যুগে, বা আমি যদি বলি আইয়ামে জাহিলিয়া যুগে, আরবের অধিবাসীরা সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছে। এই সময় মক্কা ও মদিনা ছাড়া অন্যান্য আরবের যে শহরগুলো ছিল সেই শহরের অধিবাসীরা ছিল মুখ্য এবং নিরক্ষর, কিন্তু তারপরও আমরা দেখেছি যে আরবের অধিবাসীরা অসাধারণ সৃজনী শক্তি এবং অসামান্য স্মৃতিশক্তির অধিকারী ছিল। তারা লোকগাথা, কাব্যগাথা, গীতি কবিতা, প্রবাদ বাক্য, লোকস্মৃতি এবং 100 পূর্বপুরুষের নাম মুখস্থ বলতে পারত, যার মাধ্যমে আমরা বুঝতে পারি তারা অসামান্য স্মৃতিশক্তির অধিকারী ছিল। এছাড়াও আরবের অধিবাসীদের স্মৃতিশক্তির আমরা প্রমাণ পাই এভাবে যে তারা 1 লক্ষের অধিক কবিতা সংগৃহীত করে রেখেছিল। আরবের এই অধিবাসীদেরকেও আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে হচ্ছে খতিব বা বক্তা, দ্বিতীয় ভাগে হচ্ছে শাহের বা কবি, এবং তৃতীয় ভাগে হচ্ছে নুচ্ছাব বা বিভিন্ন গোত্রের বংশ পরিচয় বা কুলজি বিশারদ। আমি আবারও বলছি, তাদেরকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে হচ্ছে খতিব বা বক্তা, দ্বিতীয় ভাগে হচ্ছে শায়ের বা কবি, এবং তৃতীয় ভাগে হচ্ছে বিভিন্ন গোত্রের বংশ পরিচয়, নুচ্ছাব বা কুলজি বিশারদ। পরের পয়েন্টটি হচ্ছে গীতি কাব্য। ইসলাম পূর্ব যুগে বা প্রাক ইসলামী যুগে গীতি কাব্য বা কাসিদা, আমি আবারও বলছি গীতি কাব্য বা কাসিদা ছিল আরবের সাংস্কৃতিক অন্যতম উপাদান। এ সময় গীতিকাব্যে আরবীয়দের বংশ পরিচয়, তাদের গৌরবময় কাহিনী, তাদের বীরত্বের গাথা, যুদ্ধের বিবরণ এবং উটের বিস্ময়কর গুণাবলী, নারী, প্রেম, যৌনতা, এই সকল বিষয়গুলো স্থান পেত। কোথায় স্থান পেত? গীতিকাব্য বা কাসিদাতে। এবং এ সময় আরবীয় গীতিকাব্যে মিলযুক্ত গদ্য বা সাজার সন্ধান পাওয়া গিয়েছে। ঠিক আছে, প্রথম দিকে আরবীয় গীতিকাব্যে কি হয়েছে? মিলযুক্ত গদ্য বা সাজার সন্ধান পাওয়া গিয়েছে। আচ্ছা, এরপরে দেখো, উষ্ট্রচালকের ধ্বনিময় সঙ্গীত হুদা আরবীয় গীতিকাব্যে স্থান পেয়েছিল। উষ্ট্রচালকের ধ্বনিময় সঙ্গীত হুদা আরবীয় গীতিকাব্যে স্থান পেয়েছিল। এছাড়াও আরবীয় অধিবাসীদের আচার আচরণ, রীতিনীতি, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের ধর্ম, তাদের ব্যবহার, এই সকল বিষয়গুলো আরবীয় কবিতাতে স্থান পেত। এজন্যই আরবীয় কবিতাকে বলা হয় দ্য পাবলিক রেজিস্টার অফ আরব বা দিওয়ানুল আরব। আরবীয় কবিতাকে কি বলা হয়? আরবীয় কবিতাকে বলা হয় দ্য পাবলিক রেজিস্টার অফ আরব বা দিওয়ানুল আরব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু একটি জ্ঞানমূলক প্রশ্নের আনসার পেয়ে গেলে। অনেক সময় কোশ্চেন আসে যে আরবীয় কবিতাকে কি বলা হয়, তাহলে আনসার কি হবে? আনসার হবে দ্য পাবলিক রেজিস্টার অফ আরব বা দিওয়ানুল আরব। আচ্ছা, এখন চলো আমরা পরের পয়েন্টটি দেখে নেই। পরের পয়েন্টটি হচ্ছে গদ্য রচনা ও প্রবাদ বাক্য। ইসলাম পূর্ব যুগে আরবের অধিবাসীরা গীতিকাব্যে যেরকম দক্ষতার পরিচয় দিয়েছিল, গদ্য রচনা ও প্রবাদ বাক্যে তাদের দক্ষতা তার চেয়ে নগণ্য ছিল। কিন্তু তারপরেও আরবীয় বিখ্যাত পণ্ডিত আব্দুল হাকিম তিনি প্রবাদ বাক্য সংরক্ষণ করতেন এবং সংকলিত করতেন। এ সময় আরবে একটি বিখ্যাত প্রবাদ বাক্য প্রচলিত ছিল। সেই প্রবাদ বাক্যটি আমি এখন তোমাদেরকে বলবো। আরবের একটি বিখ্যাত প্রবাদ বাক্য লোকমুখে প্রচলিত ছিল, যে প্রবাদ বাক্যটি হচ্ছে উইজডম হ্যাজ aligned on 3 things, অর্থাৎ বুদ্ধিমত্তা 3টি বিষয়ের উপর নির্ভরশীল। দ্য ব্রেইন অব দি ফ্রান্স, অর্থাৎ ফরাসিদের মগজে। দ্য হ্যান্ডস অব দি চাইনিজ, অর্থাৎ
চীনাদের হাতে, and the tongue of the Arabs, আরবীয়দের জিহ্বায়। আরবীয় যে প্রবাদ বাক্যটি প্রচলিত ছিল সেখানে কি বলা হয়েছে, বুদ্ধিমত্তা 3টি বিষয়ের উপর নির্ভর করে, ফরাসিদের মগজে, চীনাদের হাতে এবং আরবীয়দের জিহ্বায়। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারি যে গদ্য রচনা ও প্রবাদ বাক্য আরবীয়দের দক্ষতা ছিল। আমি এখন যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে উকাজ মেলা ও সাবআ মুআল্লাকাত। তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও এটি আসতে পারে এবং এটি হচ্ছে আরবীয় সংস্কৃতির সাথে জড়িত। আচ্ছা, উকাজ মেলা ও সাবায়ে মুআল্লাকাতটা আসলে কি? প্রাক ইসলামী যুগে মক্কার অদূরে উকাজ নামক স্থানে একটি বার্ষিক মেলা অনুষ্ঠিত হতো। কোথায় মেলাটি অনুষ্ঠিত হতো? মক্কার অদূরে উকাজ নামক স্থানে একটি মেলা অনুষ্ঠিত হতো, যে মেলায় বিভিন্ন কিছু হতো, যেমন পণ্যদ্রব্য কেনা বেচা হতো, ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো, আবার কাব্য প্রতিযোগিতা হতো। আমি এখন সেই কাব্য প্রতিযোগিতা নিয়ে বলবো। মক্কার অদূরে যে উকাজ মেলাটি হতো সেখানে প্রাক ইসলামী যুগের আরবরা কাব্য প্রতিযোগিতা বা কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করত এবং যে কবিতাগুলো সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করত সেই কবিতাগুলো থেকে কি হতো, শ্রেষ্ঠ 60টি কবিতাকে এবং শ্রেষ্ঠ 60টি কবিতার কবিকে পুরস্কৃত করা হতো। সেই কবিতাগুলোকে সোনালী হরফে লিপিবদ্ধ করে তা কাবার দেয়ালে ঝুলিয়ে দেয়া হতো, যা সাবআ মুআল্লাকাত নামে পরিচিত। আমি আবারও বলছি যে 60টি কবিতাকে, শ্রেষ্ঠ কবিতাকে পুরস্কৃত করা হতো, সেই 60টি কবিতাকে সোনালী হরফে লিপিবদ্ধ করে কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো, যা সাবআ মুআল্লাকাত নামে পরিচিত। এবং এই সাবআ মুআল্লাকাত বলতে 60টি কবিতার কবিকে বোঝানো হয়েছে এবং যে কবিরা ছিলেন প্রাক ইসলামী যুগে যারা কবিতা প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের নাম আমি এখন বলবো। প্রথম হচ্ছে আমর বিন কুলসুম, এরপর হচ্ছে লাবিদ ইবনে রাবিয়া, এরপর হচ্ছে আন্তারা ইবনে সাদ্দাদ, এরপর ইমরুল কায়েস, তারাফা ইবনে আল আদ, হারিস ইবনে হিল্লিজা ও জুয়াইর ইবনে আবি সালমা। এই 7 জন কবির মধ্যে শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কায়েস এবং ইমরুল কায়েসকে প্রাক ইসলামী যুগের শ্রেষ্ঠ কবি হিসেবেও আমরা অভিহিত করতে পারি। এছাড়াও ইউরোপীয় সমালোচকরা ইমরুল কায়েসকে বলেছেন আরবের শেক্সপিয়ার। তার মানে ইমরুল কায়েস প্রাক ইসলামী যুগের একজন শ্রেষ্ঠ কবি ছিলেন। আচ্ছা, আমি উকাজ মেলা ও সাবায়ে মুআল্লাকাত সম্পর্কে আলোচনা করলাম। এর পরের পয়েন্টটি দেখো, গাথা ও গ্রন্থ। প্রাক ইসলামী যুগে আরবীয়রা যে সাংস্কৃতিক চর্চা করত তার প্রমাণ আমরা পাই আরবীয় গাথা, সাহিত্য ও কাব্যগ্রন্থে। এর উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে দিওয়ান আল হামাশা। ঠিক আছে, দিওয়ান আল হামাশা, আল মুফাজ্জালিয়াত ও কিতাব আল আগানি। এই কাব্যগ্রন্থগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি প্রাক ইসলামী যুগে আরবেরা কাব্য চর্চা করত। আচ্ছা, এর পরের পয়েন্টটি তোমরা দেখো, আরবি ভাষা। প্রাক ইসলামী যুগে বা আইয়ামে জাহিলিয়া যুগে আরবরা আরবি ভাষা সবচেয়ে বেশি ব্যবহার করত, যার কারণে সে সময় আরবি ভাষা একটি জনপ্রিয় ভাষা হিসেবে পরিচিতি হয়ে উঠেছিল। এখন আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্থাপত্য, শিলালিপি ও মুদ্রা। প্রাক ইসলামী যুগে উত্তর ও দক্ষিণ আরবে বেশ কিছু সমৃদ্ধশালী রাজ্য ছিল। যেমন ধরো, দক্ষিণ আরবে ছিল মিনায়ান, সাবিজান ও হিমাইয়ারি এবং উত্তর আরবে ছিল নাবাতীয়, পালমিরীয়, ঘাসানি ও লাখমি। আমি এই উত্তর আরব ও দক্ষিণ আরবের রাজ্যগুলোর কথা এজন্য বলছি যে প্রত্নতাত্ত্বিক যুগে প্রাক ইসলামী যুগে এই সমৃদ্ধশালী রাজ্যগুলোতে শিলালিপি, মুদ্রা ও স্থাপত্য শিল্পের সন্ধান পাওয়া গিয়েছিল। ঠিক আছে, প্রত্নতাত্ত্বিক যুগে এই রাজ্যগুলোতে স্থাপত্য শিল্প, শিলালিপি ও মুদ্রার সন্ধান পাওয়া গিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এখন ইসলাম পূর্ব যুগে আরবের সাংস্কৃতিক অবস্থার বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করি তাহলে অবশ্যই আমাকে ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করতে হবে। কেন আলোচনা করতে হবে? তার কারণ হচ্ছে প্রাক ইসলামী যুগে আরবীয় অধিবাসীরা তারা যদিও অন্য গোত্রের সাথে দ্বন্দ্ব ও সংঘাতে লিপ্ত ছিল, কিন্তু নিজের গোত্রের অধিবাসীদের জন্য এবং নিজের গোত্রের জন্য তাদের এক ধরনের গোত্রকৃতি ও সদ্ভাব ছিল। নিজের গোত্রের মর্যাদা রক্ষা
করার জন্য এবং নিজের গোত্রের অধিবাসীদের জীবন রক্ষা করার জন্য তারা নিজের জীবন বিলিয়ে দিত, কখনোই কুণ্ঠাবোধ করত না। এছাড়াও প্রাক ইসলামী যুগের আরবের অধিবাসীদের আরেকটি গুরুত্বপূর্ণ যে দিক, সেটি হচ্ছে যে তাদের আতিথ্যপরায়ণতা এবং তাদের ভ্রাতৃত্ববোধ। এছাড়াও তারা কাব্য চর্চা করত, তাদের মধ্যে এক ধরনের স্বদেশ প্রেম ছিল। নিজের ভাষার দক্ষতা এবং নিজ ভাষার চর্চা, সাবলীলভাবে কাব্য চর্চা করা, এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে এক ধরনের স্বদেশ প্রেম ছিল। এছাড়াও নিজ দেশ ও জাতির বীরত্ব রক্ষায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রাক ইসলামী যুগে পুরুষ ও নারী উভয়ই কাব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করত এবং আমি বলেছি যে উখাজ মেলায় এক ধরনের কাব্য প্রতিযোগিতা হতো। এই কাব্য প্রতিযোগিতার মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রাক ইসলামী যুগে তাদের কাব্যপ্রীতিরও পরিচয় পাওয়া যায় এবং তারা যে সাংস্কৃতিক চর্চা করত এবং সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করেছিল সেই বিষয়ে আমরা ধারণা লাভ করতে পারি। তার মানে প্রাক ইসলামী যুগে আরবের সাংস্কৃতিক দিক বিশ্লেষণ করলে আমাদেরকে ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি প্রাক ইসলামী যুগে আরবের অর্থনৈতিক অবস্থা ও সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল তা নিয়ে আলোচনা করলাম। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি।